এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। সামারের উইকেন্ড মানেই ঘরে একদমই থাকা যাবে না। শীতকালে যতটা ঘরবন্দি অবস্থায় আমরা ছিলাম ঠান্ডার জন্য, ঠিক গরমকালে তার উল্টো। একটু গরমকালের মুখ দেখতে না দেখতেই আমরা উইকেন্ডে বেরিয়ে পড়েছি ঘুরতে। যদিও কানাডাতে এখনও অফিসিয়ালি সামার আসেনি, নেক্সট মান্থে সামার চলে আসবে। এখন এখানে স্প্রিং চলছে। টেম্পারেচার মোটামুটি 23-24 ডিগ্রি, তবে কালকে রাতের থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আজকের ওয়েদারটা একটু ঠান্ডা। এখন সকাল 8:30 মতো বাজছে, এখন টেম্পারেচার দেখাচ্ছে 18 ডিগ্রি। আজকে যে পার্কটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে কানাডার লার্জেস্ট থিম পার্ক। এটি টরন্টোর ঠিক পাশের যে সিটি ভন সেখানে অবস্থিত। তাই টরন্টোর যে টিটিসি বাস সার্ভিস এখান অবধি আসে না, তাই টিটিসিতে এসে আমরা ভন থেকে আরেকটা বাস নিয়েছি। এই বাসে মাত্র 8 ঘন্টা মতো লাগবে, তাহলেই আমরা পৌঁছে যাব। এখানকার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমাদের টরন্টোতে যেমন সব কিছু লাল রঙের হয়, এই ভনে হচ্ছে স্কাই ব্লু কালারের। আর এই বাসগুলোও জানেন একদম অন্য রকমের, ঠিক মেট্রোতে যেমন বড় হয় ঠিক অনেকটা ওরকম। 2টো কম্পার্টমেন্ট জুড়ে একটা বড় বাস হয়, তাই এই বাসগুলোতে একসাথে অনেক যাত্রী যাতায়াত করতে পারে। আর এখানকার বাস টার্মিনাসের পার্কিংটা দেখুন কি বিশাল বড়। আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা মতো লাগলো, কিন্তু বন্ধুরাও সাথে এসেছে বলে সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল। আপনারা জানেন অন্টারিও প্রভিন্সের মধ্যে টরন্টো সবথেকে বড় সিটি, এখানে সবথেকে বেশি পপুলেশন তার জন্য আছে। টরন্টো ডাউনটাউনেও যেমন এমএনসি কোম্পানিগুলো আছে, তেমনি এই ভন সিটির মধ্যেও প্রচুর এমএনসি কোম্পানিগুলো আছে। এই সিটিটাও তুলনামূলকভাবে অনেকটাই এক্সপেন্সিভ। সৌমিকের অফিস আবার মেনলি নর্থ আমেরিকার নিউ ইয়র্কে হলেও ওর একটা ব্রাঞ্চ এখানে আছে, তাই যখন ফার্স্ট ডেতে ও এখানে এসে জয়েন করলো তখন ওর বস নিউ ইয়র্ক থেকে এখানে এসেছিলেন দেখা করতে। সেই রকম বিভিন্ন মিটিং বা পার্টি হলে সৌমিককে মাঝে মধ্যে এখানকার অফিসে আসতে হয়। এখনই এই জায়গাটার প্রথম নাম শুনেছিলাম, তবে প্রথম দিন আমাদের কাছে তো কোনো প্রেসকো কার্ড বা আমাদের বাস রুটগুলো অতটা ভালোভাবে জানা ছিল না, তাই ক্যাবে করে সৌমিক ফার্স্ট অফিস এসেছিল। অফিস আসতে মাত্র 40 মিনিটস লেগেছিল, কিন্তু তার ক্যাব ভাড়া লেগেছিল প্রায় 6,500 টাকা। ফেরার সময় অগত্যা মেট্রো রুট জেনে তারপর বাড়ি ফিরেছিল। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলেও এসেছি। এবার এই পার্কটা সম্পর্কে আপনাদের একটু বলি। এই পার্কটি প্রায় 300 একর জমি নিয়ে তৈরি। পুরো নর্থ আমেরিকার মধ্যে এই পার্কটি সবচেয়ে ব্যস্ততম পার্ক হিসেবে পরিচিত। এখানে প্রায় 200টির বেশি অ্যাট্রাকশন আছে, তার মধ্যে 17টি আছে ওয়াটার রাইডস, 16টা আছে রোলার কোস্টার, যেগুলো খুব প্রসিদ্ধ। এখন মাত্র সকাল 10:30 বাজছে, আর ভিড় দেখেছেন কত। এটি একটি থিম পার্ক, তাই বছরের বিভিন্ন সময় অকেশন অনুযায়ী এই পার্কটিকে সাজানো হয়। এর আগে আমরা শীতকালে এসেছিলাম হ্যালোউইন ডেতে, আর 25 ডিসেম্বরে ক্রিসমাস পালন করতে। ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তখন শীতকালের জন্য ওয়াটার পার্কগুলো বন্ধ ছিল। এখানে বাচ্চাদের হাইট মাপার জন্য লাইনে দাঁড়িয়েছি। এখানে একদম ছোট বাচ্চাদের জন্য আলাদা রাইডসের সেকশন আছে, কিন্তু একটু বড় যে বাচ্চারা তাদের জন্য বেশ কিছু রাইডসের রেস্ট্রিকশান আছে, তাই হাইটটা এখানে বাধ্যতামূলক। ওনারা হাইট চেক করে হাতে বেল্ট দিয়ে দেবেন যে বাচ্চাগুলো কোন কোন রাইডের জন্য এলিজেবল। আজকে এত ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে তো জানেন বাড়ির বাইরে এলেই আমরা অবশ্যই ওয়েদার রিপোর্টটা দেখে আসি। এখন পরিষ্কার আকাশ হলেও 2টো থেকে দেখাচ্ছে ক্লাউডি হয়ে যাবে, তাই সকাল সকাল আজকে চলে এসেছি। এখানে এরকম বড় বড় রোলার কোস্টারগুলো আছে, তার মধ্যে এইটি ছিল আমাদের ফার্স্ট রাইড। আমি ছোট থেকেই এই রাইডসগুলো চাপতে ভীষণ ভয় পেতাম। একবার শুধু সৌমিকের সাথে জায়েন্ট হুইলে গেছিলাম, তারপর থেকে আর জীবনে যায়নি। তবে আজকে বান্ধবীর পাল্লায় পড়ে আজকে অনেক কটাই রাইড করতে হয়েছে।
সে যে কি ভয়ানক অভিজ্ঞতা আপনাদের বলে বোঝাতে পারবো না। এরোপ্লেন রাইডসটা ছিল আমাদের সেকেন্ড রাইড। এগুলো সব সিঙ্গেল সিটের ছিল। আমি তো ওপরে উঠে চোখ বন্ধ করে একবারও নিচের দিকে তাকাইনি, আর শুধু ভগবানকে ডেকে গেছি। কিন্তু ওমের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এই রাইডটাই নাকি ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর এই রাইডসটি দেখছেন 90 ডিগ্রিতে প্রায় 245 ফিট নিচে ড্রপ করে দেয়া হয়। তাও আবার সময় লাগে মাত্র একটা মানুষের 3 বার ব্রিথ নিতে যা সময় লাগে তার থেকে কম। তাহলে বুঝতেই পারছেন এটি কতটা ভয়ানক। অন্যদিকে দেখুন, সৌমিক যে জানতে পেরেছে এই রোলার কোস্টারটা সব থেকে ভয়ানক, অমনি অঙ্কিত ভাইয়াকে নিয়ে রাইড করতে চলে গেছে। এখানকার মানুষের আর্তনাদেই এমন ভয় পাচ্ছি যে এখানে যাওয়ার আর সাহসই জুগিয়ে উঠতে পারলাম না। এখানে বাচ্চাগুলোকে নিয়ে আমরা ওয়াটার পার্কে চলে এসেছি। ওয়াটার পার্কের যেখানে ড্রেস চেঞ্জিং রুম আছে তার পেছনেই হচ্ছে এরকম হ্যামার রাইডস। এই রাইডসটা এখন মিতাংশ করতে গেছে। ওমের হাইট ম্যাচ করেনি বলে ও এটা এলিজিবল হয়নি। এখানে চেঞ্জিং রুমের পাশেই খুব সুন্দর ব্যবস্থা, লকার আছে ব্যাগ ট্যাগ রাখার জন্য। তাছাড়া ছোট ছোট এরকম সুইমিং পুল আছে যারা প্রাইভেটলি ইউজ করতে পারেন। সবাই সুইমিং করে এখানে পিকনিক করছেন। আর এখানকার সব জায়গায় দেখলাম প্রত্যেকটি ওয়াটার অ্যাক্টিভিটিসের পাশাপাশি একজন করে লাইফগার্ড আছেন ওষুধ নিয়ে। যদি কোনো বাচ্চা আহত হয় পড়ে গিয়ে, তাহলে কোনো অসুবিধা নেই, এখান থেকেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াটার রাইডস। ওয়াটার রাইডসগুলোতে বাচ্চা বা বড়দের কোনো হাইটের রেস্ট্রিকশন নেই, সবাই করতে পারে। এখান থেকে টিউব নিয়ে ওই ওপরে চলে গেছে ওম, ওখান থেকে এই টানেলগুলোর মধ্যে দিয়ে আসবে। এই ওয়াটার রাইডসটি ছিল একদম ছোট বাচ্চাদের জন্য। বাকিগুলো কিন্তু দেখতে ইজি মনে হলেও অতটাও ইজি ছিল না। বাকিগুলোর হাইটগুলো অনেকটা বেশি ছিল। ব্লু কালারের ওয়াটার রাইডসটা দেখছেন ওপরে, তে আমরা সবাই মিলে উঠেছিলাম। ওপরে গিয়ে দেখি এর হাইটটা অনেকটা, আবার উল্টো করে শুয়ে এই রাইডসটার নিয়ম। ওমও কিছুটা ভয় পাচ্ছিল, তাই ওমকে নিয়ে আমি নিচে চলে এসেছি। এখানেও জল নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল যেগুলো বাচ্চাদের খুবই পছন্দের ছিল। তবে এই জলগুলো পুরো বরফ গলার মতো ঠান্ডা, বেশিক্ষণ ওমকে রাখতে পারিনি। পাশের আরও যে রাইডসগুলো ছিল সেগুলোতে নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে মাউন্টেন বে ক্লিপস। এখানে 3টে গুহার মতো দেখছেন। এখান থেকে এগুলো অনেক কাছে মনে হলেও এর উচ্চতা কিন্তু অনেক। এখানে 10 ফিট, 16.5 ফিট আর 25 ফিটের উচ্চতা। ওই ওপর থেকে নিচে যখন জাম্প করছে ততটাই গভীরে জলে চলে যাচ্ছে। তারা খুব ভালো সুইমার না হলে অ্যালাউও করছেন না। আর ওম আর মিতাংশ এরকম ছোট বাচ্চারা 10 বছরের নিচে তারা অ্যালাউও না। সৌমিক যখন জাম্প করছিল তখন আমরা সকলেই ভিজেছিলাম বলে ফোনটা ইউজ করতে পারিনি, তাই এখন পরে এসে ভিডিও তুলছি। আর এই ছেলেটা দেখছেন, ও ভালো সুইমার না হয়েও জাম্প করে দিয়েছে। জলের এতটাই গভীরে চলে গেছিল আর উঠতে পারছিল না, তাই লাইফগার্ড এসে ওকে বাঁচালেন। এই দিকে যে সুইমিং পুলটা দেখছেন সেইটা হচ্ছে তুলনামূলকভাবে একটু কম ঠান্ডা জল। সবাই ওয়াটার রাইড করার পর এখানে এসে কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছেন। তবে এখন বেশ ক্লাউডি হয়ে গেছে আর তার সাথে চলছে ঝোড়ো হাওয়া, তাই প্রচণ্ড ঠান্ডা লাগছে। আশেপাশের আর একটা দুটো ওয়াটার রাইডস করেই আমরা চলে গেছিলাম
চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়ে এসে এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, এখানে বসে সবাই মিলে লাঞ্চ করছি। বাড়ি থেকে ব্রেকফাস্টের জন্য সোয়াতি এনেছিল বার্গার, আর আমি লাঞ্চের জন্য এনেছি লুচি আর আলুর দম। এই উইকেন্ডগুলোতে বন্ধু বান্ধবদের নিয়ে এলে ছোটোখাটো পিকনিক কিন্তু ভালোই হয়ে যায়। এবার আমরা যাচ্ছি বোটিং করতে। বোটিং যাওয়ার রাস্তাটা কি অপূর্ব দেখুন, চারিদিক পুরো গ্রিনারিতে ভর্তি, আবার টি হাউসও আছে এখানে। আজকে প্রত্যেকটা রাইডসের মধ্যে এইটা আমার সব থেকে রিফ্রেশিং লেগেছে। জলের স্রোতে বোটটা চারিদিকে ধাক্কা খেতে খেতে রাফটিংয়ের মতো চলে যাচ্ছে। मजा आ गया ना? এবার আমরা এসেছি ছোট বাচ্চাদের সেকশনে। এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডস আছে। রাইডস ছাড়াও বাচ্চাদের খেলার জন্য এখানে ট্রি হাউস আছে, আর পেরেন্টসদের রেস্টের জন্য আলাদা করে রুমেরও ব্যবস্থা আছে। ছোট ছোট রাইডস হয়ে যাওয়ার পরে আবার সবার লাস্টে আরেকটা বড় রাইডসে আমি বাদে সবাই গেছে। এটা মাত্র 1 মিনিটের রাইডস, কিন্তু ওম এসে বলছিল হার্ট যেন খুলে বেরিয়ে এসছে মনে হচ্ছে মাম্মা। আমার পাশে দাঁড়িয়েছিল একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার ভাইকে নিয়ে। বাচ্চাটা এত কাঁদছিল, ওকে জিজ্ঞাসা করাতে বলছে ওর মা বাবা রাইডসে গেছে, কিন্তু ভাইটা দেখে এতটাই ভয় পেয়েছে যে তার কান্নাই থামানো যাচ্ছে না। এখানেও বেশ কিছু রাইডস হচ্ছিল। এখানে ভীষণ এখন ভিড়, তার মধ্যে আবার বাচ্চাগুলো এলিজিবল না। এই রাইডসটা করলে নাকি বার্ডসের মতো ফিলিং আসবে, তাই বাচ্চাগুলোর করার ইচ্ছা ছিল, কিন্তু যা 360-তে ঘুরছে দেখছি 10 বছরের বাচ্চাদের জন্য বারণ করেছে, ভালোই করেছে, হয়তো আমাকেই আবার যেতে হতো। অনেক ঘুরে বেড়ানোর পর আমাদের আবার খিদে পেয়ে গেছে, তাই সৌমিক এখানে কিনেছে কুকিজ রিচ। এই কুকিজের মধ্যে আইসক্রিম দেয়া আছে আর কিছু চকো চিপস দেয়া আছে। ও বাবা, এখানে আবার হচ্ছে ফুড আর ওয়াইন ফেস্টিভ্যাল। এখানে তো রাস্তাঘাটে খাবার বিক্রি হয় না, আজকে দেখলাম ফেস্টিভ্যালের জন্য সবাই ছোট ছোট টেন্ট করে নিয়েছে, আর তার মধ্যে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে। এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিসও হচ্ছে। টান সেখানে বিজি হয়ে গেছে, আর ওম ওখানে পেন্টিং দেখতে পেয়েছে, সেখানে গিয়ে পেন্টিং করছে। এখানে আবার ম্যাজিশিয়ান এসে ম্যাজিক শো দেখাচ্ছেন। বাচ্চারা এখানেই মত্ত হয়ে গেছে, আর আমরা এসেছি পাশের সবটাই কী ধরনের খাবার পাওয়া যাচ্ছে দেখতে। যদি ভালো কিছু পাই বাড়ির জন্য নিয়ে নেব, তাহলে বাড়িতে গিয়ে আর ডিনারের ব্যবস্থা করতে হবে না।
এখানে আমরা যেখানেই যাই না কেন প্রত্যেকটা জায়গায় এরকম করে স্টোর থাকে। আগে যেমন নায়গ্রাতে গেছিলাম, সেখানেও নায়গ্রার বিভিন্ন ম্যাগনেট, টুপি, কফি মাগ, টি শার্ট, সানগ্লাস এভরিথিং ছিল। ঠিক তেমনি ক্যানাডাস ওয়ান্ডারল্যান্ডের লোগো দিয়ে এখানেও বিভিন্ন রকম জিনিস আছে। এই নিজেদের মেমোরির জন্য এখান থেকে প্রচুর মানুষ কিনে নিয়ে যান। আর এইগুলো দেখছেন, এগুলি ক্যান্ডি ডাস্ট। বাচ্চারা এই ক্যান্ডি ডাস্টগুলো দিয়ে আর্ট অ্যান্ড ক্রাফটেরও কাজ করতে পারেন। এছাড়া আর পাশেই রাখা আছে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের ক্যান্ডি। এই পুরো সেকশনটাই বাচ্চাদের জন্য। কি সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখুন। ব্যাগের পাশাপাশি ওয়াটার বোতল, বিভিন্ন ক্যারেক্টারের কাপস, এই ভ্যারাইটিগুলো এই সব দোকানেই পাওয়া যায়। বাইরে কিন্তু এইরকম ধরনের আর কোথাও পাওয়া যায় না। আজ রবিবার সকাল, আজকের আকাশটা দেখুন কি অপরূপ সুন্দর। পুরো মনে হচ্ছে গোটা আকাশ জুড়ে সাদা তুলোর মতো মেঘ জমে আছে। দিকটা আবার আকাশ জুড়ে কালো মেঘ হয়ে এসেছে। কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য না। আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে। ম্যাচ শেষ না হতেই আমরা বসে পড়েছি গরম ছানা বড়া, তার সাথে ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম। এখন থেকে ইন্ডিয়া জেতার সেলিব্রেশন আমরা শুরু করে দিয়েছি। চলুন আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।